এখন তৈরি হচ্ছে, আজকে অষ্টমী, একটু যাবো আমরা বেলুড় মঠ। আমরা এখন তৈরি হচ্ছি। আজকে সকাল সকাল সবাইকে অষ্টমীর শুভেচ্ছা জানাচ্ছি। তো চলো এখন বেরোই, তারপর আবার দেখা হবে। আমরা আমাদের পাড়ার যে ঠাকুরটা, গ্রিন পার্কের ঠাকুর, তাকে প্রণাম করলাম মাকে, যেহেতু পাড়াতেই পুজো হচ্ছে। তো প্রণাম করে আমরা এখন রথতলার দিকে যাচ্ছি। আলোগুলো তো এখন নিভে গেছে। এখন রোদের যা ঘন ঘটা, তাতে মনে হচ্ছে 9টা-10টা বাজে, কিন্তু এখন বাজে হচ্ছে 6টা 45। সকাল 7টাও বাজেনি, কিন্তু অসম্ভব রোদ। তো রথতলায় এসে ফাঁকা অটো পেয়ে গেছি, আর দক্ষিণেশ্বরে নামিয়ে দিল। আর এই যে দক্ষিণেশ্বরের মূল ফটকের বাঁ দিকটা ঘুরে গেলেই এই দিকে হচ্ছে ফেরিঘাট, মা ভবতারিণী ফেরিঘাট। এই ফেরিঘাট যাওয়ার পথে ডান দিকে পড়ল এই যে যদু মল্লিকের বাগান বাড়ি, যেখানে ঠাকুর পরমহংসদেব রামকৃষ্ণদেব মাঝে মাঝে এসে সমাধিস্থ হতেন। তো এখনও এখানে সমাধিস্থলে তাকে স্মরণ করা হয়, প্রসাদ বিতরণ হয়। তো আমরা এই দুপা আসতেই ফেরিঘাটে চলে এসেছি। এখানে এখনও কাউন্টার খোলেনি। কি অবস্থা, এত মানুষের ভিড় হয়ে গেছে। আজকে অষ্টমীর সকাল, সকলেই বেলুড় যাওয়ার জন্য উদগ্রীব। তবুও সারা বছর যে সময় ফেরিঘাটের কাউন্টার খোলার সময়, ঠিক সেই সময়ই আবার আজকেও খুলবে। পুজোর দিনগুলোতে যদি একটু বেশি আগে খোলা হয়, তাহলে বোধহয় মানুষের একটু বিড়ম্বনা কম হয়। বেলুড় মঠের পুজো একদম ঘড়ি ধরে নিয়ম নিষ্ঠা করে। তো আমরা ওয়েবসাইটে দেখে নিয়েছিলাম সকাল 8:30 থেকে 9:30-র মধ্যে কুমারী পুজো সম্পন্ন হবে, আর ভোরবেলা 5:40-এ হবে পুজো শুরু। তো সেই মতো আমরা 7টার আগেই দক্ষিণেশ্বরে ফেরিঘাটে চলে এসেছি, কিন্তু ফেরিঘাটের গেট খুলতে খুলতে মোটামুটি এখানে 8টা হলো। আমাদেরকে প্রায় 1 ঘন্টা এখানে অপেক্ষা করতে হয়েছে। তো এখনও লঞ্চ এসে লাগেনি, সে আসছে, দূরে দেখা যাচ্ছে। গুটি কতক প্যাসেঞ্জার নিয়ে আসবে, তাদের নামাবে, তারপর আমাদের সেই উঠিয়ে আবার নিয়ে যাবে। অসম্ভব রোদ আর গরম, তবুও মনে একটা অদ্ভুত প্রশান্তি যে বেলুড় মঠের দুর্গা পুজো, তার সাথে কুমারী পুজো হবে আজকে, দেখতে যাব। এত বছর আছি, বেলুড় মঠেও গেছি বহুবার, কিন্তু দুর্গা পুজো দেখা হয়নি। এবছর মায়ের টানে বেলুড় মঠে দুর্গা পুজো, এমনকি কুমারী পুজোও দেখতে যাচ্ছি। আগে ছোট ছোট নৌকো করে বেলুড় মঠ গেছি, এখন আর সেই ছোট নৌকোগুলিকে নিয়ে যাতায়াত করতে দেয় না। সেগুলি কেবলমাত্র মাছ ধরার কাজেই ব্যবহার হয়। আর এখান থেকে মা ভবতারিণীর মন্দিরটা খুব সুন্দর লাগছে সকালবেলা। তাই মাকে দর্শন করে প্রণাম করে আমরা যাচ্ছি এখন বেলুড়ের উদ্দেশ্যে। ওই যে লঞ্চ আসছে, সে এসে ওই কতগুলো প্যাসেঞ্জার আছে তাদের নামাবে, তারপর আমাদেরকে তুলবে। ওই মিনিট 15 মতো হয়তো লাগবে। তো আমরা লঞ্চে চেপে গেছি। বহু মানুষের ভিড়, সবারই একই কথা মুখে যে সময় মতো পৌঁছতে পারবো তো, পুজোটা ঠিকঠাক দেখতে পাবো তো। অনেক মায়েরা আজকে অঞ্জলিও ওখানে দেন, আমি এখানে এসে শুনতে পাচ্ছি। আমার মতো তারাও অনেকেই ওখানে অঞ্জলি দেবেন। তো অঞ্জলি দেওয়ার সময় আমি ওয়েবসাইটে দেখেছি যে 12টা থেকে 12:30-র মধ্যে দেবে। আর এই লঞ্চে দেখুন কীরকম ঘটি গরম বিক্রি করছে। অনেক বাচ্চা মানুষ আছে যারা আর কি খাবে বায়না ধরেছে, বা অনেক ভোরবেলা থেকে বেরিয়েছে, তারপর এখান থেকে আবার বেলুড় যাচ্ছে। তো যাই হোক, অনেকেই কিনছেন আর ঘটি গরম বিক্রি হচ্ছে। আর ছেলে আমার একটুখানি বসার জায়গা পেয়েছে। সে বেচারা আগের দিন রাত্রিবেলা, মানে সপ্তমীর রাত্রিবেলাটা প্রচুর ঠাকুর দেখেছে বন্ধুর সঙ্গে। তাই আজকে আবার ভোরবেলা উঠতে হয়েছে, একটু টায়ার্ডও হয়ে গেছে। টায়ার্ড হলে কি হবে, মনে একটা সবারই আনন্দ আছে যে একটা নতুন জায়গায় নতুন রকমের পুজো দেখতে যাচ্ছি।
আর এই যেতে যেতে বেলুড় যত কাছে আসছে ততই মনে হচ্ছে এই যে আশ্রম দেখা যাচ্ছে, অনেক মন্দির দেখা যাচ্ছে, আর দূর থেকে ওই বেলুড় মঠের আশ্রমের যে মূল মন্দির তার চূড়াটা দেখা যাচ্ছে। পুরনো ঘাট, পুরনো কলকাতা, পুরনো সব মানে এগুলো বাঁধানো যে ঘাটগুলো এতটাই পুরনো, অনেক জায়গা দেখলাম ভেঙে চুরে নষ্ট হয়েও গেছে। তাই মা গঙ্গার উপরে সকাল সকাল একটু ভ্রমণও হয়ে গেল, গঙ্গা বক্ষে ভ্রমণ আর কি। এই যে দেখা যাচ্ছে বেলুড় মঠের চূড়া। আসলে মঠটি একদম গঙ্গার গায়ে, তো ভীষণ সুন্দর পরিবেশ। দূর থেকে দেখতে আরও মানে সুন্দর মনে হচ্ছে। এই যে বিবেকানন্দর ঘর, মা শারদামণির সমাধিস্থল সবই গঙ্গা থেকেই দেখা যায়। আমরা নেমে গেছি, আর এই ফেরিঘাট থেকে দুপা এগোলেই, বাগানটা বেরোলেই ডান দিকে ঘুরলেই কিন্তু মঠের একটি গেট আছে। তো পুজোর সময় দেখা যাক, হ্যাঁ এদিকেই সকলেই যাচ্ছেন যখন, তখন আমরাও পৌঁছে যাব। কত মানুষ যাচ্ছে। সামনে ছেলে আর তার বাবা যাচ্ছে। হ্যাঁ এই যে একটি ফটক, এখান দিয়েই ঢুকলাম আমরা, ফেরিঘাটের কাছের যে ফটকটা সেখান দিয়ে ঢুকে এই যে বাঁ দিকেই হচ্ছে প্রণামীর একটা কাউন্টার করেছে। এখানে পুজোর সময় ভোগ প্রসাদ বিনামূল্যেই বিতরণ হয়, কিন্তু যেহেতু দেবতাস্থলে এসেছি তাই একটা প্রণামী তো দিতেই হয়। তাই যার যেমন ইচ্ছা সে তেমনই প্রণামী এখানে দিতে পারেন। আর ওই পাশে করেছে চটি জুতো রাখার জায়গা। তো এই সমস্ত কাজ করার পর ওই প্রণামীর সাথে সাথে আবার ছোট ছোট কাগজের প্যাকেটে বোঁদে মিষ্টি প্রসাদ হিসাবে দিয়েছে। আর এই ঢুকেই দেখছি পুজো মণ্ডপটি অসাধারণ সুন্দর, ঠিক যেমনটা টিভি চ্যানেলে দেখতাম এতদিন ধরে, তেমনই আমি দেখছি নিজের চোখে। ভীষণ আনন্দ হচ্ছে, ভীষণ আনন্দ হচ্ছে। আর তেমনি মায়ের রূপ, আর সামনে দেখুন গেরুয়া বসন পরে স্বামীজিরা দাঁড়িয়ে যখন মন্ত্রোচ্চারণ করছে, মনে হচ্ছে গৈরিক বসনা মাও ওই ভক্তদের মাঝে বিলীন হয়ে গিয়েছে। কি সুন্দর যে দৃশ্য, আমি এটাই মনে মনে কল্পনা করতাম টিভিতে দেখে। সমস্তটা গেরুয়ায় ঘেরা, মায়ের সামনেটা, আর এসে ঠিক তেমনই দৃশ্য দেখছি। কি যে ভালো লাগছে। আর তেমনি মন্ত্রোচ্চারণ অসম্ভব সুন্দর দেখতে লাগছে। তো চলুন একটু পুজো টুজো দেখি। এখন মনে হচ্ছে স্বামীজিরা সকলেই অঞ্জলি নিবেদন করছেন। যিনি প্রেসিডেন্ট মহারাজ আছেন এই রামকৃষ্ণ মিশনের বেলুড় মঠে, তিনি স্বামী গৌতমানন্দজি। তাকে এতদিন আমি নানান রকম টিভি চ্যানেলে দেখেছি, কোনো রামকৃষ্ণ মিশনের অনুষ্ঠান যদি ব্রডকাস্ট হয় তখন দেখেছি, আবার নানান ইউটিউব চ্যানেলে দেখেছি, কিন্তু আজকে সচক্ষে দেখতে পাচ্ছি। অনেক স্বামীজি এখানে আছেন যাদের গান আমি প্রতি মুহূর্তেই ইউটিউবে শুনি। সেই স্বামী শিবাধীনন্দ মহারাজ, স্বামী সর্বগানন্দ মহারাজ সকলেই এখানে রয়েছেন। তাদেরকে সচক্ষে দেখলাম, এবং এখন তো পুজো মণ্ডপে যাওয়ার কোনো উপায় নেই কাছে তাদের কাছে, তাই দূর থেকেই মা দুর্গাকে প্রণাম তো অবশ্যই জানিয়েছি, সেই সাথে মহারাজজিদের চরণেও আমার অসংখ্য প্রণাম রইল। এইটা হচ্ছে রামকৃষ্ণদেবের সমাধিস্থল, আর তখনই দেখছি কুমারী মাকে নিয়ে যাওয়া হচ্ছে ছাতা ধরে। কি মিষ্টি কুমারী কোলে করে নিয়ে যাচ্ছে।
ভালো সময় এসেছি। মা দুর্গাকে গিয়ে দর্শন করে মণ্ডপে মাথা রাখতে না রাখতেই দর্শন বন্ধ করে দিল। এখন কুমারী পুজো শুরু হবে। আর এই যে যিনি চেয়ারে বসে আছেন তিনি স্বামী গৌতমানন্দজি, প্রেসিডেন্ট মহারাজ। এই কুমারী পুজো বিবেকানন্দ চল করেছিলেন এবং বিবেকানন্দের হাতেই 1901 সালে দুর্গা পুজো প্রচলন হয় বেলুর মঠে। তিনি 8 জন কুমারীকে পুজো করেছিলেন মা শারদামণির সম্মতি নিয়ে। তো মা শারদা মা এখানে উপস্থিত ছিলেন প্রথম দুর্গোৎসবের সময়। আসলে সন্ন্যাসীরা বৈদিক মতে যে কুমারী পুজো তা তারা করেন না, কিন্তু যেহেতু মা শারদা আর আমাদের রামকৃষ্ণ পরমহংসদেব ঠাকুর তিনি তারা আর কি নিজেদের জীবনযাপন করতেন, সাংসারিক জীবনযাপন যাকে বলে, গার্হস্থ জীবনযাপন করতেন। তো সেই জন্য ওই গার্হস্থ জীবনযাপন করার পরেও যে আশ্রমিকভাবে তারা থাকতেন, সেই গার্হস্থ্যাশ্রমিক জীবনে কুমারী পুজো করা যায়। তাই জন্য স্বামীজিকে শারদা মা কুমারী পুজোর অনুমতি দিয়েছিলেন। আর সেই মত অনুযায়ী আজও সমানভাবে ঠিক সেই মত অনুসারেই কুমারী পুজো এই বেলুর মঠে অনুষ্ঠিত হয়। অপূর্ব সুন্দর দৃশ্য, যা এতদিন আমি টিভি চ্যানেলে দেখে এসেছি তা আজ নিজে উপস্থিত থেকে দেখতে পাচ্ছি। আমার ভীষণ একটা মনের ইচ্ছা আজ মা পূরণ করলেন। মণ্ডপের বাঁ দিকে রয়েছে বাবাদের বসার জায়গা, ডান দিকে আছে মায়েদের বসার জায়গা, আর মধ্যখানটা ফাঁকা। সেখানে মিডিয়ার লোকজন আসবেন বলে ফাঁকা রাখা হয়েছে। আর সময় মতো দর্শনার্থীরা যাতে প্রণাম করতে সুযোগ পান সেই জন্য মাঝে মাঝে লাইন করে তাদের ঢোকানো হচ্ছে, আবার বের করা হচ্ছে। এই সমস্ত স্বেচ্ছাসেবকেরা খুব সুন্দরভাবে পরিচালনা করছেন। আর সমস্ত আঙিনা জুড়ে ত্রিপল পাতা আছে। এই দেখুন কত ভক্ত, চারিদিকে লক্ষাধিক ভক্তের সমাগম ঘটেছে এই সকালবেলা। এখানে ত্রিপল পাতা আছে, তো গাছও আছে প্রচুর। তাই এই গাছের ছাওয়ায় ত্রিপলে আমরা সবাই কিছুক্ষণ বসেছিলাম। প্যান্ডেলের ভিতরটাতে সব সময় বসে ভালো লাগছে না, তাই বাইরেটায় বসলাম। আর সব সমাধিস্থল ঠাকুরের, মায়ের, তারপর বিবেকানন্দের ঘর, এগুলো সব একবার করে প্রণাম করে এলাম। এ এক পুণ্যভূমি। এখানে এই গঙ্গার ধারে এসে বসলেই মন ভালো হয়ে যায়। তাতে আবার দুর্গা পূজা চলছে, প্রচণ্ড রোদ গরম। দেখুন অনেকেই মাথায় ছাতা দিয়ে দাঁড়িয়ে আছে। আর এত যে মানুষ, কোথাও কোনো বিশৃঙ্খলা নেই, কিচ্ছু না। প্রত্যেকেই আসছেন, দাঁড়াচ্ছেন, যে যার মতো প্রণাম করে বসার হলে বসছেন, একদম জায়গা মতো সব কিছু। তো অবশেষে আমরা ঠাকুরের সমাধিস্থল পরিদর্শনে গেলাম। আজ আর ভিতরে বসতে দিচ্ছে না, আজকে একবার পরিক্রমা করেই বাইরে চলে আসতে হবে। কত ভক্ত সমাগম, চারিদিকে কেবল ভক্ত আর ভক্ত। আর চারপাশটা এত পরিষ্কার পরিচ্ছন্ন, আর এই ফুলের বাগান মন এমনিই ভালো করে দিচ্ছে।
কি সুন্দর ফুলগুলো হয়ে আছে। পুজো যেহেতু অনেকটাই তাড়াতাড়ি, তাই এবারে বৃষ্টি বাদলের আশঙ্কাটাও আছে। তবু যাই হোক, এখনো পর্যন্ত রোদ গরম থাকলেও বৃষ্টিটা আসেনি। এই যে এইভাবে দর্শনার্থীদের মাঝে মাঝে দেখানো হচ্ছে। আমরা বিবেকানন্দের ঘরের ঠিক নিচে এই গাছের তলায় একটু বসতে এলাম। সামনেই গঙ্গা নদী, কিন্তু হাওয়া এক ফোঁটা নেই, গাছের পাতা এতটুকু নড়ছে না। তবু একবার বসলাম, কারণ এখন কুমারী পুজো হয়ে গেছে, নারায়ণ পুজো পাঠ চলছে। এরপর ভোগ হবে মায়ের, তারপর হবে অঞ্জলি। ছেলে একটু উঁচু জায়গা চায়, তাই ও একটু দূরে ওই পিছনে বসেছে গিয়ে। আর আমরা এখানে বসে একটু জিরিয়ে নিচ্ছি, জল খাচ্ছি। আহারে, বেচারা হাই উঠে গেছে। এখন বাজে প্রায় 12টার মতো। আমরা আবার পুজো মণ্ডপের সামনে এসে আমি আমার যেখানে মায়েদের বসার জায়গা করেছে সেই দিকটায় এসে বসলাম। আর বয়স্কদের চেয়ারের ব্যবস্থা আছে, তারাও চেয়ারে বসে আছেন। ভোগের সময় দেখলাম অদ্ভুত সুন্দর ব্যবস্থা। এইভাবে পর্দা করা আছে, ভোগের সময় পর্দা টেনে দেওয়া হয়েছে, ভিতরে ভোগ আরতি চলছে। আর বাইরে সব স্বামীজিরা নিজেরা গান বাজনা নিয়ে প্রার্থনা শুরু করলেন। অসম্ভব সুন্দর, অসম্ভব সুন্দর। এমন পুজো দেখলে মন একদম পরিতৃপ্ত হয়ে যায়। আমার গতবারও দেখতে পেয়েছি, এবারে দেখতে এখন আসি। এবারে মনটা খারাপ গঙ্গাটা করতে দেখলাম মা আসছে, দেখি সিঁদুর গাছ থেকে রাস্তা। এখানে মায়ের ভোগে নিরামিষ হয়, যেহেতু নারায়ণ আছেন, গণেশ আছে, মহালক্ষ্মী আছে। কিন্তু মা শারদার ঘরে আমিষ ভোগ দেওয়া হয়। 4-5 রকমের মাছ রান্না করা হয় ভোগে, কিন্তু মা দুর্গার ভোগ এখানে নিরামিষ হয়। ভাজা, তরকারি, খিচুড়ি, অন্ন সমস্ত কিছু হয়, পায়েস, মিষ্টান্নাদি। স্বেচ্ছাসেবী ভাইয়েরা দেখুন সকলকে শান্তির জল ছুঁড়ছেন, একটা কেউ বাদ যাবে না। শুধু এদিকে নয়, চারিদিকে স্বেচ্ছাসেবী ভাইয়েরা ঘুঁটি করে গঙ্গা জল সকলকে দিচ্ছেন। প্রথমে আমিও খানিকটা অবাক হয়েছিলাম, এত মানুষকে এরা কিভাবে শান্তির জল প্রদান করবেন, কীভাবেই বা অঞ্জলি দেওয়াবেন। এখন এসে সত্যিই আমি অভূতপূর্ব দৃশ্য দেখলাম যে এত মানুষকে একমাত্র এরাই, মানে এই মঠের, এই সংঘের মানুষেরাই পারেন, প্রভুরাই পারেন, স্বামীজিরাই পারেন যে সবাইকে একটা শৃঙ্খলার মধ্যে আনতে। কারণ শৃঙ্খলা ছাড়া কোনো কিছুই সম্ভব নয়। এদিকে ফুল, বেলপাতা বাস্কেটে করে আনা হয়েছে, প্রত্যেককে দিচ্ছে। হয়তো এরপরেই অঞ্জলি প্রদান শুরু হবে। আমিও পেয়েছি তুলসী পাতা, বেল পাতা, একটা গাঁদা ফুল। আর আমার আশেপাশে সামনে অনেকগুলো আমার প্রতিদিনের ফেসবুক কিছু বন্ধুবান্ধবকে মুখের সামনেও দেখতে পেলাম। মা দুর্গা আমার এই ছোট বোন, বড় দিদি অনেককে দেখা করিয়ে দিলেন। আর সামনে স্বামীজিরা যে গান বাজনা করছেন সেটা উঠে দাঁড়িয়ে দেখাতে পারলাম না, এতটাই চাপাচাপি। সেজন্য যে স্ক্রিনে যেটা দেওয়া হচ্ছিল সেখান থেকেই দেখালাম।
ভোগ হয়ে গেছে, কি সুন্দরভাবে এবার পর্দাগুলিকে সরিয়ে দিচ্ছে। এবার শুরু হবে আরতি। ভোগ আরতি শেষ হলে হবে অঞ্জলি। তার সামনে সম্পাদন হচ্ছে। জগৎজননী মায়ের যেমন জাত হয় না, আমার মনে হয় মা দুর্গারও কোনো জাত নেই। জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সকল মানুষ আজকে মায়ের পুজোয় মত্ত হয়েছে, আর হওয়া উচিতও। মা অসুর দলনী, মা সংসারের মঙ্গলকারিণী আনন্দদায়িনী মা। তাই মাকে মা বলে প্রতিটা জাতির মানুষ ডাকেন, তার যেমন বিকল্প নেই, তেমনি আমাদের করুণাময়ী মা দুর্গা, দুর্গতি নাশিনী মা দুর্গারও কোনো বিকল্প নেই। তাই উনি সর্বত্র পৃথিবীর সমস্ত জায়গায় পূজিতা হচ্ছেন মাতৃরূপে, কন্যা রূপে।
এবার ভোগগুলি নিয়ে যাওয়ার সময় দেখলাম খুব সুন্দর একটি ব্যবস্থা। একই রকমের এক বান্ডিল গোলাপি রঙের গামছা টাওয়েল এলো, সেইগুলিকে ঢাকা দিয়ে দিয়ে এই বড় বড় পরাত সমস্ত সন্ন্যাসীরা নিয়ে যাচ্ছেন। দুর্গা শিবা সমাধাত্রী স্বাহা আর এই যে এক ফেসবুকের দিদি, তার পরিবার সবার সাথে দেখা আবারও। কী যে ভালো লাগছে সোশ্যাল মিডিয়ায় এসে, সত্যি নতুন করে অনেক মানুষের সাথে দেখা হচ্ছে। আর এটাই তো দুর্গোৎসব, একতা মিলন, এটাই তো আমাদের দুর্গোৎসবের আসল কারণ। সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর আনন্দে থাকুন, আনন্দে দুর্গাপুজো সকলেই কাটান। আর এখন আমাদের অঞ্জলি পর্ব শেষ হয়ে গেছে, এখন যাচ্ছি ভোগ ঘরের দিকে, যেখানে প্রসাদ বিতরণ হচ্ছে সেখানে। আজকে অষ্টমীর উপোস করে আছি, তাই ভাবলাম এখানে যখন এসেইছি তখন প্রসাদ সেবা করেই যাব, তাই যাচ্ছি। এখানে নাকি নতুন করে ভোগঘর তৈরি হয়েছে একটু দূরে, সামান্য দূরে, তাই খানিকটা হেঁটে এসে দেখছি সুন্দর একটা বাগান করেছে, ঘাস দিয়ে হাতিগুলো করা, দেখুন কি সুন্দর। আর এই হচ্ছে সেই বিরাট বড় হল ঘর, এখানেই একসাথে বসে 1 লক্ষ লোক খেতে পারবে। কিন্তু এখনও কাজ চলছে, তাই মোটামুটি একটা তলা ঠিক করে নিয়েছেন। এখানে সিঁড়ি নেই, পুরোটাই সেই স্লাইডিং সিস্টেম, তো ভালোই হয়েছে। অনেক বয়স্ককে দেখলাম যে স্ট্রেচারে করে যাচ্ছেন, বা ওই অনেকে হুইল চেয়ারে করে নিয়ে চলে যাচ্ছেন। আর এরকম সব স্টিলের টেবিল চেয়ার করা আছে। এই যে খিচুড়ি, সমস্ত তরকারি দিয়ে একটা খিচুড়ি আর চাটনি আর বোঁদে, আর শেষে বৃষ্টিতে কাক ভেজা হয়ে ফেরিঘাটে এসে দেখি বিরাট লাইন। তো যাই হোক, ব্যানার্জি এখন লাইনে দাঁড়িয়ে আছে 11 টাকা টিকিট কাটার জন্য। 11 মিনিট ভিজে অবস্থায় আমরা সবাই দাঁড়িয়ে, প্রচণ্ড বৃষ্টি হয়ে গেল এর মধ্যে। আর 1 মিনিটও ওয়েট করিনি, কারণ সেই ভোরবেলা থেকে বেরিয়েছি। এই দেখুন কেমন বৃষ্টি, এখনও টিপটাপ পড়ছে, তবু খানিকটা জলের স্পিডটা কমেছে। চারিদিকে জল জল জল। ওফ, এই গরম ছিল, রোদ ছিল, একেবারে ভাসিয়ে দিচ্ছিল। আবার সেই নদীপথে দক্ষিণেশ্বর ঘাট অবধি যাব, তারপর আবার বেলঘরিয়া বাড়ি ফেরা। তো সকলেই ভালো থাকবেন। আমাদেরও খুব সুন্দর আজকে দিনটা কাটলো। আর এই যেতে যেতে এখানে কত পুরনো মন্দির, দক্ষিণেশ্বর মায়ের মন্দির আদলেই এখানে একটা মন্দির রয়েছে বেলুড়ের দিকে। আর কত পুরনো সব ঘাট, সব শ্যাওলা পড়ে গেছে, ভেঙে গেছে অর্ধেক জায়গা, কি অবস্থা। তো এই গঙ্গাবক্ষে আবার ফিরে যাচ্ছি বাড়ি। আর সকলে কিন্তু দুর্গাপুজোয় খুব 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 আনন্দ করুন। আর আমার ভিডিওটা দেখলে অবশ্যই একটা লাইক দেবেন।